প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব এলাইন নেওয়াজ খান, রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব রাজাউল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত। এলাইন নেওয়াজ খান, গত কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার দুপুরে একটা রুদ্ধতার বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, এবং বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উনি বলেছেন, উনি তো চলে যাবেন বলেননি, উনি বুঝিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের কথা। ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেছেন যে প্রধান উপদেষ্টা আমাদের সাথে থাকছেন, অন্য উপদেষ্টারাও থাকছেন। আমরা যে কাজ করছি, আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো বড় দায়িত্ব, এটার উপর নির্ভর করছে ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। কি বলবেন আপনি? কদিন ধরে অব্যাহতভাবে অযৌক্তিকভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হলো যে সেনাপ্রধানের বক্তব্য, অতঃপর এই কথাটা যখন চাউর হয়ে গেল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, এই পদত্যাগ করবেন এই কথাটাই সঙ্গে সঙ্গে স্পার্ক করে গেল পুরা দেশে। সংকটটা কিন্তু এইখানেই তৈরি হলো যে প্রধান উপদেষ্টা চলে গেলে কি হবে, এর থেকে কিন্তু সংকটটা হয়েছে। একটা জিনিস সবার মনে রাখা উচিত যে নিপীড়নমূলক শাসনের বিরুদ্ধে বড় ধরনের গণ অভ্যুত্থানের মাধ্যমে কিংবা অন্য যে কোনো উপায়ে কোনো পরিবর্তন ঘটলে সবসময় মনে রাখবেন যে বিপ্লব প্রতি বিপ্লব একটা ঘটনা কিন্তু সবসময় আছেই। পৃথিবীর যত জায়গায় বিপ্লব হয়েছে সেখানে পরাজিত শক্তি আর একটা প্রতি বিপ্লব করার মতন অবস্থা করেছে। ইভেন আপনি রাশিয়াতে অক্টোবর বিপ্লবের পরে দেখবেন যে কীভাবে ট্রটস্কিরা এটা করতে গিয়েছে, ইভেন চাইনিজ রেভলিউশনও করছে। বাংলাদেশেও অনেকবার কিন্তু এই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করেছি। সুতরাং সেইরকম একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল যে একটা প্রতিবিপ্লবী এলিমেন্ট কাজ করছে, এরকম মনে হচ্ছিল। কিন্তু যে মুহূর্তে আবার এই খবরটা এসে গেল যে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমি লক্ষ্য করেছি একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে এই সব পরিবর্তনের মধ্যে দিয়ে যে কাউকে কেন্দ্র করে জন আকাঙ্ক্ষা তৈরি হয়, সেটা এত প্রবল হয় যে সেটাকে আসলে দমন করা কারো পক্ষে সম্ভব হয় না। আপনি যদি 16 মুভমেন্ট দেখি, 16 মুভমেন্টের মধ্যে দিয়ে শেখ মুজিব কেন্দ্রীয় চরিত্র হিসেবে আসছে, কিন্তু এমনভাবে আসছে ক্র্যাকডাউন করে কিন্তু জন আকাঙ্ক্ষাকে কখনো দমন করা যায় না। শেষ পর্যন্ত দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে চলে গেছে। আবার যদি আপনি পরবর্তীকালে যখন দেশ স্বাধীনতার পরে যখন নিপীড়নমূলক শাসন আবার ফিরে আসলো, যে লোকটি আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্যে, যে লোকটি মানবাধিকার যে আন্দোলন করেছিলেন, তিনি যখন আবার এখানে একটা নিবর্তন একদলীয় শাসন কায়েম করলেন, তখন একটা শ্বাসরোধ করার অবস্থা তৈরি হলো। 1975 সালের 15 আগস্টের পরে মানুষ যখন এক ধরনের আনন্দ অনুভূতি প্রকাশ করছিল বা এক ধরনের শান্তির আবহাওয়া তৈরি হয়েছিল, কিংবা মানুষ যখন শ্বাসরোধকার পরিস্থিতি থেকে বেরিয়ে আসছিল, তখন কিন্তু আরেকটা অ্যাটেম্পট হয়েছিল 7 নভেম্বর। জিয়াউর রহমান ওই সময়টায় 75-এর 15 আগস্টের পরে জিয়াউর রহমান জন আকাঙ্ক্ষার প্রতীক হয়ে গিয়েছিলেন, এবং তিনি যখন বেরিয়ে আসলেন হিরোর মতন আসলেন, তখন জনগণ তাকে কেন্দ্র করে এমনভাবে কেন্দ্রীভূত হলো যে বিএনপি নামক যে জলটা আপনি দেখতে পাচ্ছেন সেটা মূলত ওই সময় জনগণই তৈরি করছে। নিউক্লিয়ার যদি বলে থাকেন কোনো ব্যক্তি না, জনগণই করছে। আমার যেটা মনে আছে যে ওই আপনার গণভোট যখন হয়, গণভোটের সময় মানুষ মানে কিভাবে যে গণভোটে এত ভোট দিতে পারে কল্পনা করি নাই। লাইন দে এই যে জন আকাঙ্ক্ষার প্রতীক, এবং ট্যাঙ্কের উপর মানুষ দাঁড়ায়া স্লোগান দিচ্ছে, জিয়া জিয়া করে স্লোগান দিচ্ছে। একইভাবে আপনার এই যে জুলাই আগস্টের বিপ্লবের পরে আপনারা যেভাবেই দেখেন না কেন, আপনার প্রফেসর ডক্টর ইউনূস জন আকাঙ্ক্ষার প্রতীক হয়ে গেছে, এবং এদেশের অধিকাংশ মানুষ, আমি মনে করি যে দেশের 80% মানুষ এই ডক্টর ইউনূসকে ঘিরে একটা স্বপ্ন দেখা শুরু করছে। এবং ইতিমধ্যে কিছু পজিটিভ জিনিস, স্পেশালি আমি বলবো যে বহু বছর পরে গত রমজানে যেভাবে দ্রব্যমূল্য মানুষের
নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন অতীতে আমরা দেখিনি। এইসব কারণেই মানুষের আকাঙ্ক্ষার সাথে লড়াই করে কোনো শক্তির পক্ষে জয়লাভ করা সম্ভব না। এবং যে মুহূর্তে আপনি আরেকটা জিনিস দেখবেন যে মুহূর্তে পদত্যাগ করবেন না, এটা কথাটা বলছেন, সেই মুহূর্তে কিন্তু আমি লক্ষ্য করেছি বহু মানুষের সাথে যারা টেলিফোনে কথা বলেছে মনে হলো যে একটা প্রশান্তি তারা লাভ করছেন। রেজাউল করিম রনি পরিকল্পনা উপদেষ্টা, উনি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। পরে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিটি হলো উপদেষ্টা পরিষদের সদস্যদের যে রুদ্ধদ্বার বৈঠকটি হলো সেখানে কি কি সিদ্ধান্ত হয়েছে বা কি আলাপ হয়েছে। বিবৃতি বলা হচ্ছে, যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান, কোনো সন্দেহ নেই। এবং গণ অভ্যুত্থানের ম্যান্ডেটটা কীভাবে ওয়ার্ক করে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটটা ওয়ার্ক করে, গণ অভ্যুত্থান আমরা জানি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের একটা ঐক্যবদ্ধ সম্মিলনের মধ্য দিয়েই গণ অভ্যুত্থান হয়। এই যে গণ অভ্যুত্থানের ঐক্য, এইটা এই সরকারের ম্যান্ডেট। এখন এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা সবাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কম বেশি তার যার সামর্থ্য অনুযায়ী, এবং সবার রাজনৈতিক আপনার ভিন্নতা সত্ত্বেও গণ অভ্যুত্থানকালীন সময়ে লক্ষ্য ছিল এক, স্বৈরাচারের পতন ঘটানো, ফ্যাসিবাদের শাসন থেকে দেশকে মুক্ত করা। এবং সেই লক্ষ্য পূরণ হয়ে যাওয়ার পরে যেই ধরনের সংকট তৈরি হয়েছিল, এবং আমরা সবাই জানি যে 3 দিন এখানে সরকারবিহীন একটা অবস্থা ছিল। সেই রকম একটা অরাজকতাপূর্ণ অবস্থায় একটা জরুরি ভিত্তিতে একটি সরকার গঠন করা হলো। ডক্টর ইউনূস তার দায়িত্ব নিতে রাজি হলেন এবং একাধিকবার অনুরোধের পরে এই সরকার গঠনের বিলম্বের আরেকটা কারণ হইল ওনাকে রাজি করানো যাচ্ছিল না। তো পরে উনি যখন রাজি হলেন যে এতগুলো বাচ্চা ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে তোমরা যদি এরকম একটা অবস্থা তৈরি, তোমরা যদি জীবনই দিতে পারো, আমি না হয় একটু ডিসকমফোর্ট অবস্থায় পড়লামই। ফলে অভ্যুত্থানের পরে এরকম একটা অবস্থায় এক ধরনের ডিসকমফোর্ট অবস্থার মধ্যে যে তাকে পড়তে হবে, আমার ধারণা এই অনুমান ডক্টর ইউনূসের ছিল। আর একটা হলো যে ওনার তো এখানকার রাজনৈতিক ব্যাপার সেপার দল প্রক্রিয়ার ব্যাপার একটা অভিজ্ঞতা আগেই ছিল। তো ফলে এইটা ঠিক যে খুব আনইউজুয়াল ব্যাপার, এবং অভ্যুত্থানের পরে একটু কেওয়াটিক কন্ডিশন থাকে, এটা স্বাভাবিক। এইখানে 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেইটা হলো, হ্যাঁ ডেফিনেটলি আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিল। এখন এই আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এখানে ছিল ভারতীয় রাজনৈতিক অভিলিপ্স উপায়ের একটা সিন্ডিকেট। তো এই সিন্ডিকেটের পরাজয় মানে দিল্লির পরাজয়। এখন এই দিল্লির পরাজয় এটা ধরেন ওকে 5 তারিখে মিটে গেছে ভালো, এটা মনে করলে আমরা চরম ভুল করব। কারণ হলো এখানকার মিডিয়া, বুদ্ধিজীবিতা, সাংস্কৃতিক ইন্ডাস্ট্রি, ইভেন পলিটিক্যাল ইকোনমি যেটাকে বলে, হ্যাঁ, তার যে রাজনৈতিক অর্থনীতি, এটা বিশাল ব্যক্ত এক অর্থনৈতিক বলয় এটা রয়ে গেছে। ফলে এই সিন্ডিকেট বাংলাদেশকে একটা সুস্থ সুন্দর বিকাশের পথে এগুতে দিবে এটা মনে করার কোনো কারণ নাই। 5 তারিখের অভ্যুত্থান শুধু নয়, তার আগের থেকে সাউথ এশিয়াতে ইন্ডিয়া একরকম বন্ধুহীন, এবং গ্লোবালি সিন্দুর অপারেশনের পরে তার মিলিটারি ফেইলিওর তাকে এমন এক বিপদের দিকে ঠেলে দিয়েছে যে আপনি এখন এটা বলাই বাহুল্য যে তার এই হিন্দুত্ববাদী পলিসি গ্লোবালি সে পরাজিত। ফলে ইন্ডিয়া নিজেই ট্রমাটিক। ফলে তার নিজের দিক থেকে সক্ষমতা কতখানি সেটা একটা বিষয় হতে পারে, কিন্তু তার এই যে বিশাল আপনার এখানকার যে পলিটিক্যাল ইকোনমি এবং তার যে আপনার বহর বলয়, এটা কিন্তু আনটাচ রয়ে গেছে। যে কারণে এই যে আমরা একটা ফ্যাসিস্টিক অবস্থার মধ্যে আছি, এটাকে আমি বলতেছিলাম শুরুর থেকে যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি। ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা এরকম একটা কন্ডিশনের মধ্যে আছি। শেখ হাসিনা নাই, আওয়ামী লীগকে আপনি তার কার্যক্রম বিচারের আগ পর্যন্ত স্থগিত করেছেন। এখন যারা রাজনীতি করছেন আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করলেন এবং আপনাদের ঐক্যের সম্মিলনে ডক্টর ইউনূস সরকারকে বসাইলেন। এখন ডক্টর ইউনূস যেহেতু সমস্ত ঐক্যবদ্ধ শক্তির সরকার, তাহলে এই সরকারের ফেইলর আপনাদের প্রত্যেকের নিজেদের ফেইলর। তাহলে এই সরকারের আপনি সমালোচনা করেন, কঠোরভাবে করেন, খোলামেলাভাবে করেন, কিন্তু আপনি সরকারকে
অসহযোগিতা করা, সরকারকে আপনার বেকায়দায় ফেলে দেওয়া। বেকায়দায় ফেলে দেওয়া, সেইটা ফেলে দেওয়া মানে হলো নিজেকে বেকায়দায় ফেলে দেওয়া। তাহলে আপনার অনৈক্য কাকে শক্তিশালী করে, এই প্রশ্নটা সবার আগে করতে হবে। আপনার অনৈক্য অবশ্যই, এখানে যে বিবৃতি, যে কথাটা আপনি বললেন, যে জায়গায় আমরা আসতে চাচ্ছিলাম, আপনার অনৈক্য শক্তিশালী করে এখানে যেই ফ্যাসিস্টবাদের পরাজিত শক্তি এবং তাদের যারা প্রভু, তাদেরকে শক্তিশালী করে। আমি মনে করি না বাংলাদেশে আর 5 তারিখের পরে এখানে ভারতীয় এজেন্ডা ভিত্তিক রাজনীতি করার কোনো সুযোগ আছে। যেই দলই করবে প্রকাশ্যে গোপনে, আর দুনিয়া এখন গোপন থাকে না, আমরা একটা সার্ভিলেন্স ক্যাপিটালিজমের মধ্যে বাস করি। ফলে এই ইন্ডিয়ান অসুখ নিয়ে বাংলাদেশে কোনো দল সুস্থ রাজনীতি করতে পারবে না। ফলে এখন যে অনৈক্য আপনি তৈরি করছেন, এই সরকারের বিরুদ্ধে হোলসেল বিরোধিতা করা, সরকারকে কাজ করতে বাধা প্রদান করা, সরকার যে কাজগুলো ম্যান্ডেটরি সেটা তিনটা কাজ, যেটা হলো 1 নম্বর বিচার, 2 নম্বর হলো সংস্কার, 3 নম্বর হলো নির্বাচন। এই যে 3টা কাজ, এই 3টা কাজ কিন্তু প্যারালালি চলছে। এবং এই 3টা কাজ বাংলাদেশের জন্য কেন জরুরি? বাংলাদেশকে আপনি যদি এখন, এখানে তো সংস্কার না, পুরো একটা পুনর্গঠন লাগবে। এই পুনর্গঠন প্রক্রিয়ায় যেখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার প্রতিযোগিতায় নামার কথা, রাইট। সেখানে এই ধরনের বিবৃতি আসতে হয়। যদি অসহযোগিতা করে তাহলে জনগণকে সাথে নিয়ে, হ্যাঁ জনগণ ইনটেক্ট আসছে। সেটা কি? আপনারা রাজনৈতিক দল, আমরা এখানে বারবার আলোচনা করছি, 5 তারিখকে আপনারা রিড করতে ব্যর্থ হয়েছেন। কিন্তু এই যে জেনজি জেনারেশন যারা বিদায় পৃথিবী বলে বন্দুকের সামনে দাঁড়াইছে, সে কিন্তু একটা নাগরিক বৃত্তের রাষ্ট্রের ফয়সালা আদায় না করে ছাড়বে না। যদি আপনি এখানে বাধা হয়ে দাঁড়ান, যত বড় রাজনৈতিক শক্তি আপনারা হন, সম্মিলিতভাবে হোক বা এককভাবে হোক, এই জেনজি জেনারেশনকে মোকাবেলা করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইনওয়াজ খান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। এলাইনওয়াজ খান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি এবং জামাতের বৈঠকটা হলো। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বৈঠকগুলো ছিল গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে জটিল, আর সবাই প্রস্তুতি নিয়েই বৈঠকে গিয়েছে। বৈঠকে বসার আগে উপদেষ্টা পরিষদ রুদ্ধদ্বার বৈঠক করেছে। তবে সেই বৈঠকের খবরটা আমরা জানতে পেরেছি ডিটেলস, কারণ উনি পদত্যাগ করছেন না, এই মেসেজটা আমরা পেয়েছি। এবং ওই বৈঠকে কিন্তু উপদেষ্টা ছাড়া আর কেউ ছিল না, শুধু উপদেষ্টারা ছিলেন। বিএনপি আজ স্থায়ী কমিটির বৈঠক করে পরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছেন। জামাত ইসলাম কেন্দ্রীয় মজলিসরা বৈঠক করে পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে গিয়েছেন। এই যে বৈঠকটি হলো, নিশ্চয়ই একটা ইতিবাচক দিক। যারা এরকম একটা পরিস্থিতি সৃষ্টির নেপথ্যে কাজ করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল যে উনি ভদ্রলোক মানুষ, এই ভদ্রলোক মানুষকে যদি এমনভাবে প্রেশার দেয়া যায়, বা উনি হয়তো বিব্রতকর অবস্থায় বিপদ ফেলা যায়। যায়, তাহলে উনি পদত্যাগ করে চলে যাবেন। আজকে ইন্ডিয়া বলো বা বিভিন্ন মহল যারা একটা অন্য ঘটনা ঘটাতে চায়, আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চায়, তাদের মূল লক্ষ্য বাধা হচ্ছেন ডক্টর ইউনূস। কারণ ইনার আন্তর্জাতিক ইমেজ এমন পর্যায়ে যে এত টাওয়ারিং একটা পার্সোনালিটি, এটাকে ফেস করা এদের পক্ষে সম্ভব না। যে কারণে উনি চলে গেলে একটা কিছু ওনাদের পক্ষে করা সম্ভব হতো। যেমন যে ঘটনাটা সবচেয়ে ব্যাপকভাবে প্রচার হয়েছিল যে ডক্টর ইউনূস পদত্যাগ করলে কি হবে। একদল বলছিল তত্ত্বাবধায়ক সরকার, একদল বলছিল ন্যাশনাল গভর্নমেন্ট। তা এইটা বুঝি বিএনপির অনেকের মধ্যে এটাই হয়েছে যে ন্যাশনাল গভর্নমেন্ট যদি হয়, এটা 1 বছর 2 বছর 3 বছরও চলতে পারে। কারণ ইউনূস না থাকলে বা এই উপদেষ্টা পরিষদ না থাকলে অন্য যে কোনো কিছু ঘটার সম্ভাবনা আশঙ্কা থেকে যায়। সেটা তখন ক্ষমতা চলে যেত অন্য জায়গায়, তারা ডিকটেট করতো কিভাবে কি করতে হবে। সেক্ষেত্রে একটা ন্যাশনাল গভর্নমেন্ট হলেও, কিন্তু সেক্ষেত্রে যেটা হতো, বিএনপির যে নির্বাচন করার যে আকাঙ্ক্ষা দ্রুত, সেটা তো তিরোহিত হয়ে যেত। সেক্ষেত্রে আমার মনে হয় কিছু রিয়েলাইজেশন সব জায়গায় হয়েছে, এবং আমি আশা করি যে বিএনপি অনেক বড় দল এবং অবশ্যই জাতীয় সংকটে
তার দায়িত্ব পালন করাটা বা রেসপন্সিবিলিটি অনেক বেশি। জামাত ইসলামও তা টাইম টু টাইম তারা কিন্তু দায়িত্ব পালন করেছে এবং আগামীতেও একইভাবে করবে, এই আশাবাদ আমি রাখি। রেজাউল করিম রনি, যে ফেসিস্ট বিরোধী অংশীজনদের মধ্যে অনৈক্য বিপদ ডেকে আনবে, জটিলতা তৈরি করবে, আমরা এখন তাই দেখছি। প্রফেসর ইউনূসের পদত্যাগ করতে পারেন, এই খবরে সব মহলে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়। কিন্তু আমরা দেখলাম শেষ পর্যন্ত একটা রাজনৈতিক দলের কোনো নেতা উল্টো সুরে কথা বললেন। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা ইস্যুকে প্রসঙ্গে কোনো একটা রাজনৈতিক দলের নেতা বলেছেন যে এগুলো আলোচনার বিষয় নয়, কোথায় সংকট, আমি তো কোথাও সংকট দেখছি। আরেক নেতা বলেছেন যে প্রধান উপদেষ্টা যদি দায়িত্ব পালন করতে না চান সেটা ওনার নিজস্ব ব্যাপার, একান্ত তিনি যদি দায়িত্ব পালন করতে না চান জাতি বসে থাকবে না, জাতি তার বিকল্প খুঁজে নেবে। পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। যেই পরিস্থিতির মধ্য দিয়ে এই সরকারটা গঠন করা হয়েছে এবং 5 তারিখের আপনারা ধরেন যে অভ্যুত্থানের স্পিডটা, সেটার মধ্য দিয়ে আসলে আমি বলতে চাই যে রাজনৈতিক দলগুলোর সামনে একটা সুবর্ণ সুযোগ হলো নিজেদের রাজনীতিকে বিকশিত করার। সেখানে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি আপনি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না দেন বা না চান, তাহলে যে রাজনৈতিক দলগুলো আজকে আপনি যাদের বক্তব্য কোট করছেন এবং তাদের সাথে আরও অন্যান্য শরিক দল মিলিয়ে তাদের কথা একই রকম হবে আমরা এটা ধরে নিতে পারি, সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারাই। কারণ এই প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু একটা ফ্যাসিস্ট ক্ষমতা গড়ে ওঠে। এখন হ্যাঁ, পৃথিবীতে কেউ অপরিহার্য না, কিন্তু সেটার জন্য তো ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হয়। ডেফিনেটলি কেউ অপরিহার্য না, এখানে প্রোটোকল ম্যাটার। তো কিন্তু সেটা তো ক্ষতি, ধরেন আপনি সেই প্রোটোকলে আপনি যথাযোগ্য লোক যদি না পান তাহলে আপনার তো ক্ষতি হয়, অপূরণীয় ক্ষতি হয়। সেটা ধরেন আপনাদের হিউম্যান কোয়ালিটি তো ম্যাটার করে। আপনার একটা হাসিনার মতো সাইকোপ্যাথ যদি আপনার লিডার না হয়ে অন্য কেউ হইতো, হ্যাঁ, ফ্যাসিস্ট তো অনেক প্যাট্রিয়টিক হয়, অনেক দেশপ্রেমিক স্বৈরাচারও তো দুনিয়া দেখছে। তো এটা কি বাচ্চা বাচ্চা শিশুদের গুলি করে মারে, তার মানে কি এটা হিউম্যান কোয়ালিটি ম্যাটার করে। তো ফলে আপনি পলিটিক্সের কারণে অনেক কথাই বলতে পারেন, হ্যাঁ, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে যেটা মানতে হবে সেটা হলো যে দেখেন, এখানে বাংলাদেশের রাজনীতির বিকাশ প্রক্রিয়াটা আপনাকে মেনে নিতে হবে যে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এখানে এই সংকটের গোড়ায় আপনার হাত দিতে হবে। সুতরাং এই যে আওয়ামী ইস্টাবলিশমেন্ট, এইটা যখন চলে যাওয়ার মধ্য দিয়ে যারা আওয়ামী লীগের রিয়েকশনারি পলিটিক্স করতো তাদের জন্য একটা সংকট তৈরি হয়েছে। হয় স্বাভাবিক, এটা অস্বাভাবিক বলছি না, কিন্তু এই বিপদ সংকটটাকে আমলে নিয়ে তাদের তো এটা রিয়েলাইজ করা উচিত যে আমাদের একটা রাজনীতি নির্মাণ করতে হবে। আওয়ামী বিরোধিতা এটা তো কোনো রাজনীতি হইতে পারে না, এটা তো করছেন ভাই এতদিন করার মধ্যে। এখন আপনার রাজনীতিটা কি, এটা প্রস্তাব করেন জনগণকে। এখন রাজনীতি হবে একটা নাগরিক ভিত্তিক রাজনীতি লাগবে, যেখানে আমরা বলছি দল যার যার, রাষ্ট্র সবার। সেক্ষেত্রে এখন এই রাষ্ট্র পরিচালনায় জন্য আপনি দায়িত্বে বসাইছেন, এই সরকার কিন্তু ইভেন বলে না যে তারা ক্ষমতায় আছে, এবং তারা যে ক্ষমতায় আছে এটা না বলার কিছু বিপদও আছে। তারা বলে দায়িত্বে আছে, এবং এই দায়িত্বটাকে ফ্যাসিলিটেট করতে তাদেরকে আপনারা লিড দিয়ে দিচ্ছেন। কিন্তু ক্ষমতার অংশীজন তো আপনারাও। এখন সমস্ত রাজনৈতিক দলগুলি তো আধা সরকারি দল, সবারই তো সরকারি স্টেক আছে। তো আপনি সরকারের নানান সুযোগ সুবিধা ভোগ করছেন, সব দলই, আপনি কারটা থেকে কারটা বলবেন। তার মানে এখানে অন্য সমস্যা হচ্ছে। অন্য সমস্যাটা হইল এই যে আওয়ামী ইস্টাবলিশমেন্ট এবং তার যে প্রভু রাষ্ট্র, এইটার ভিতরে একটা আপনার সমস্যা তৈরি হয়েছে তাদের। তারা দেখছে যে এখানে তো পলিটিক্সটা অন্যদিকে চলে যাচ্ছে, যে পলিটিক্সে এই টুঙ্গিপাড়ার উপনিবেশের আর কোনো স্থান থাকতেছে না। ফলে এই যে রিয়েকশনারি পলিটিক্স যে দলগুলোই চর্চা করছে, তারা দেখতেছে তাহলে তো এই পাওয়ার বৈষম্যের এই ব্যালেন্সের মধ্যে তারা তো রাজনীতি করতে পারতেছে, তাহলে নতুন জায়গায় চলে যেতে হবে। হ্যাঁ, এখন নতুন জায়গায় যাওয়ার জন্যই তো, নতুন জায়গা মানে কি, এটা নাগরিকের সাথে ক্ষমতার সরাসরি সম্পর্কের জায়গায় যেতে হবে। আপনার দলীয় কাঠামোর মধ্যে আর ক্ষমতা চর্চা করার সুযোগ থাকবে না। ধরেন একটা দেশে যখন প্রতিষ্ঠান গণতান্ত্রিক হয়, প্রতিষ্ঠান যখন শক্তিশালী হয়, ন্যায়ানুগ হয়, আমাদের এখানে সমস্যাটা কি, আমরা গণতন্ত্রকে ব্যক্তি নির্ভর করে ফেলেছিলাম। অমুক ব্যক্তি, পরে ওই ব্যক্তি গণতন্ত্রের নামে একটা ব্রুটাল ফ্যাসিস্ট হয়ে উঠছে। ফলে আমাদের এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করার জন্য এই যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, এটাকে সমস্ত রাজনৈতিক দলগুলো, যত বড় রাজনৈতিক দল, যার যত বেশি আপনার ধরেন সমাজে স্টেক, সমাজে যার যত বেশি কন্ট্রোল, তার দায়িত্ব তত বেশি। এই প্রক্রিয়াটাকে যদি আপনি লিড দিতে না পারেন, তাহলে তো আমরা বারবার যেটা বলতেছি, শহীদরা যদি প্রতিশোধ নেয় সেটা খুব ব্রুটাল হয়। এই জিনিসটা আপনি সহ্য করতে পারবেন না। অলরেডি আপনি আপনার বাচ্চাদের হারাইছেন, আপনাদের বাচ্চাদেরকে আপনি যে হারাইছেন, কেন হারাইছেন?
কেন বাচ্চাদের জীবন দিতে হইল? কারণ জনগণ আপনাকে ট্রাস্ট করে নাই। আপনি হন বিএনপি, হন জামাত, হন গণসংহতি, হন যে কোনো যত বড় সহি পার্টি হন না কেন, আপনি তো কম মায়ের খেন না 15 বছরে। আপনার তো জামাত শিবির ট্যাগ দিয়ে পিটে মারার একটা সংস্কৃতি চালু হয়েছিল, আপনার ডাকে মানুষ রাস্তায় নামা শুরু হয়েছিল। কিন্তু গণ অভ্যুত্থানটা কেন একটা নির্দলীয় বাচ্চাদের নেতৃত্বে হইতে হইল? আপনারা ছিলেন, আপনারা এটা ফাইট ব্যাক করেছেন, এটা সবাই জানেন, সম্মিলিত আন্দোলন। কিন্তু এই যে একটা নন পলিটিক্যাল ব্যানারই যাইতে হইল, এই গ্যাপটা আপনারা বোঝার চেষ্টা করেন। আপনাদের সাথে ট্রাস্টের যে সম্পর্কের ঘাটতি জনগণের তৈরি হয়েছিল, এইটা সুবর্ণ সুযোগ এই সময় এটা পূরণ করে নেওয়ার। তা না করে দিয়ে আপনারা যে যার রাজনৈতিক রেটরিক্স নিয়ে ব্যস্ত হয়েছেন। কেউ কেউ বলছেন এই রাজনৈতিক দলগুলির এই আচরণ তাদের যে আগের যে অবস্থা জনসম্পৃক্ততা আরো কমেছে। কমবেই তো। আপনারা এই জন্য আমি এই জন্য বলবো যে দেখেন, আপনাদের এই সুবর্ণ সুযোগটা কাজে লাগান। কাজে না লাগান, কারণ আপনাদের ক্ষমতা গুরুত্বপূর্ণ না। হাসিনারও ক্ষমতা ছিল, সে ক্ষমতা তার জন্য কাল হয়েছে। আপনার জন্য গুরুত্বপূর্ণ হলো জনগণের স্পিরিটকে ধারণ করা। জনগণের স্পিরিটের বাইরে সংস্কার, নির্বাচন, তারপরে এই যে আপনার উন্নয়ন, এগুলোর কোনো মূল্য নেই। তো এখন জনগণের স্পিরিটের আলোকে, এই জনগণের জীবনের বিনিময়ে এরকম একটা অবস্থার মধ্যে আপনি আসছেন। এখন আপনার রাজনীতি বিকাশের সময়, আপনি নিজের বিনাশের পথে কেন হাঁটতেছেন? আরেকটা হলো আপনি যেটা বারবার গুরুত্ব দিয়ে ভাবতে হবে, এখানে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর ঐক্যটা এখানে বিনষ্টের জন্য এখানে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি আওড়ানো হবে। এলাই নওয়াজ খান, আপনি যে কথা বলতেছিলেন ওই সময়, সেই প্রসঙ্গে আসি। ফেসিস্ট এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক দল অংশীজন ছিল, তারা এখন কিন্তু আবার একত্রিত হচ্ছে। বিশেষ করে যখন প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন, এই ধরনের একটি কথা বাজারে আসলো। এবং আমরা লক্ষ্য করছি সেদিন থেকে পরস্পরের সঙ্গে তারা কিন্তু মত বিনিময় করছেন, নিজেদের ভুলগুলি শুধরানোর চেষ্টা করছেন, এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় তারা আবার ঐক্যবদ্ধ হচ্ছেন। এটি নিশ্চয়ই একটা ইতিবাচক দিক। পলিটিক্যাল লিডারদের কিছু মন্তব্যের কারণে কিন্তু বিভ্রান্তিগুলি তৈরি হয়েছে। যেটা একটু আগে রনি বলছিলেন যে, আপনি বলছিলেন যে এই যে কেউ অপরিহার্য না, আসলে কেউ অপরিহার্য না, এবং সময় নির্ধারণ করে দেয় অনেক কিছু অপরিহার্য থাকে না। মুসলিম লীগ একসময় মানে অপরিহার্য ছিল, কিন্তু সময় নির্ধারণ করছে যে সে আর অপরিহার্য থাকে নাই। আবার কখনো কখনো এমনভাবে অপরিহার্য হয়ে ওঠে, যেমন করে জিয়াউর রহমান অপরিহার্য উঠেছিলেন। ঠিক একইভাবে বাংলাদেশের জনগণের কাছে ইউনূস সাহেবও অপরিহার্য হয়ে গেছে। এবং অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সময় এবং তাদের কার্যক্রম নির্ধারণ করে দিয়েছে যে এটা এখনকার প্রেক্ষাপটে কতটা মানে অপরিহার্য, সেটা কিন্তু জনগণ নির্ধারণ করে দিয়েছে। আমি যেটা বলতে চাই যে সেটা হলো যে এই যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল তারা আবার এক জায়গায় এসছে। আমি কতগুলো স্টেটমেন্ট দিয়েছি যে তারা যেমন এই এনসিপির নেতৃত্বকে সমালোচনা করেছে, কিন্তু বলছে যে জাতির স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। এই যে বিপুল ব্যাপক জনগোষ্ঠী, এই যে আরেকটা প্রতিবিপ্লবী অ্যাটেম্পটের প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ হওয়া, এতে যেটা হয়েছে যে ইতিমধ্যে একটু সুযোগ পেয়ে যারা একটুখানি নিজেকে অতীতের পরাজিতদের পুনর্বাসনের জন্যে নিজেকে প্রকাশ করছিল, তারা কিন্তু এখন প্রকাশ্য এসে গেছে, এবং এই ঐক্য তাদের বিরুদ্ধে আবার অবস্থান নিতে সাহায্য করবে। ৩৬ জুলাইয়ের জন আকাঙ্ক্ষাকে কারা ধারণ করছে, কিংবা কারা এই জন আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য মেতে উঠছে, সেই বিষয়টি তো স্পষ্ট হলো। এবার আগে স্পষ্ট ছিল, মাঝখানে নিজেদের কলহের কারণে অনেকে মানে করছে, আক্রমণ করছে, আঘাত করছে। কিন্তু এটা সবাই জানে যে একটা ঘূর্ণিঝড় যখন আসে তখন কিন্তু ওই ধনী গরিব কিংবা আওয়ামী লীগ বিএনপি এগুলি কিন্তু থাকে না, সবাই কিন্তু আক্রান্ত হয়। এই ধরনের মুভ সফল হওয়া মানে যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা ছিল তাদের বিরুদ্ধে বড় ধরনের একটা ক্র্যাকডাউন হওয়া, বা বড় ধরনের, মানে আমি বলবো যে ওরা প্রতিবিপ্লব সফল হলে মানে রক্তপাতের বন্যা বয়ে যাবে বাংলাদেশে, এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছিল। আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাইন নওয়াজ খান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, দেশে এখনও অনেক সংকট রয়েছে। গত 15 বছরে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি পিলার ভেঙে দেওয়া হয়েছিল, এটিকে মেরামত করতে সময় লাগবে। সবচেয়ে সংকট হলো রাষ্ট্রযন্ত্র পরিচালনায় যে জনবল রয়েছে তাদের একটি বড় অংশ 36 জুলাইয়ের জন আকাঙ্ক্ষাকে ধারণ করে না। কিন্তু সাধারণ মানুষ প্রফেসর ইউনূসের প্রতি আস্থা রেখেছে। এই আস্থা রাখার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা বড় কারণ হলো দেশের মানুষ এখন মনে করে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি। গত 15 বছরে ভারতের আধিপত্য আর কীরকম ছিল তারা সেটি প্রত্যক্ষ করেছে। এই দেশটি কিভাবে ধীরে ধীরে দিল্লির অনুগত হয়ে উঠছিল সেটিও দেশের মানুষ দেখেছে। অবস্থা এমন হয়েছে যে প্রফেসর ইউনূস এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বেরকে একটা মর্যাদার জায়গায় নিয়ে গিয়েছে। স্বাভাবিক কারণে সেটি প্রতিবেশী দেশের ভালো লাগেনি এবং তাদের যারা অনুগত রয়েছে তাদের ভালো লাগেনি। আপনার মতামত কি? রাষ্ট্র পরিচালনা একটা রাজনৈতিক কর্মকাণ্ড। ডক্টর ইউনূস উনি কিন্তু এর আগে দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল এবং আল জাজিরায় যখন উনি হেড টু হেড অনুষ্ঠানে কথা বলেছেন, একক ইন্টারভিউতে উনি কিন্তু বলেছেন যে দেখেন, রাজনীতি করাটা ঠিক আমার কাজ না। এটা আমি একবার অল্প সময়ের জন্য ট্রাই করছিলাম, পরে আমি বাদ দিয়েছি। কিন্তু একটা ব্যতিক্রম পরিস্থিতির মধ্যে আমাকে দায়িত্ব নিতে হয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনাটা একটা অলওয়েজ একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটি। এই কারণে এবং সার্বভৌমত্বের ব্যাপারটা শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেবের একার ব্যাপার তা তো না। সার্বভৌমত্বের মালিক আমি, আপনি, জনগণ। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বটা 5 তারিখের পরে পার্টিকুলার এটাকে আমি বলি যে জনসার্বভৌমত্ব, মানে পপুলার সভারেন্টি। এটা সার্বভৌমত্বের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি এক অর্থে ভারতীয় আধিপত্য, আপনি যেটা বললেন ভারতীয় আধিপত্যবাদের বাইরে এই যে প্রথম একটা আত্মমর্যাদা সম্পন্ন রাষ্ট্র আকারে নিজের বিকাশের আপনার কী বলে যে পরিবেশ সৃষ্টির সুযোগ পেয়েছেন। এখনও হয় নাই, সেই সুযোগটা আপনি করতে পারেন নাই। সুযোগ পেয়েছেন কিন্তু সেই কাজটা আপনি করে শেষ করতে পারেন নাই, সেটা আপনি করতে পারতে হবে, এটা আপনার দায়িত্ব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর এই ক্ষেত্রে এই সরকারকে এমনভাবে সহযোগিতা করতে হবে যাতে করে এখন আমরা আমাদের বুঝতে হবে বাংলাদেশ একটা যুদ্ধের ফ্রন্টলাইন স্টেটের মধ্যে আছে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা, আজ যুদ্ধ কাল যুদ্ধ একটা ব্যাপার আছে, আপাতত থেমেছে, আবার যে কোনো সময় শুরু হতে পারে। মিয়ানমারে একটা যুদ্ধ, গৃহযুদ্ধ লম্বা সময় ধরে চলতেছে। ফলে আপনি এখানে চান বা না চান আপনি ফ্রন্টলাইন স্টেট। এখন ফ্রন্টলাইন স্টেট হিসাবে আপনি কীভাবে এঙ্গেজ হবেন, করিডোর দিবেন কি দিবেন না, না দিলে কেন দিবেন না, দিলে কি ওয়েতে কী দিবেন। ফলে আপনার এখানে একটা পজিশন নেওয়ার ব্যাপার আছে, ডিসিশন নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, আপনার ওই যে বলেন আগুন লাগলে তো আপনার ওই দেবালয়ও বাঁচে না। হ্যাঁ, তো ফলে যখন আপনার এরকম একটা এইটা হলো আপনার নিউ জিও পলিটিক্যাল রিয়ালিটি, আপনি এটা চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না। ফলে এখানে লিডারশিপ অর্থে যেহেতু রাজনৈতিক দলগুলো এবং জনগণ সম্মিলিতভাবে সার্বভৌমত্বের মালিক সবাই, সেক্ষেত্রে এই ঐক্যের তো কোনো বিকল্প নাই। সেই ঐক্যের প্রতীক আকারে ডক্টর ইউনূসের যে গ্লোবাল ব্র্যান্ডিং, তিনি তো গ্লোবাল পোস্টার বয় আমাদের, তাকে সামনে রেখে আপনি যখন এই অ্যাক্টিভিটিটাকে লিড দিবেন আপনি এমনিতেই একটা ফ্যাসিলিটি পাবেন। আমরা এই জন্য বারবার বলতেছিলাম যে 5 তারিখের পরে শতভাগ বিরোধিতার জায়গায় গিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। আপনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ চান, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন দরকার, বাংলাদেশের জনগণের ভোটাধিকার, শুধু নির্বাচন না, এই যে হুজুকে মার্কা দেখে ভোট দিলাম, 500 টাকা হাতে গুজে দিয়ে ভোট দিলাম, এই সংস্কৃতি না। ভোটাধিকার প্রতিষ্ঠা, যেটা নাগরিকের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের যে এখতিয়ার, ভোটটা যে তার সিক্রেট পবিত্র ব্যাপার এবং এইটা যে লাইফ অ্যান্ড ডেথ কোশ্চেন, এরকম গুরুত্ব আকারে ভোটকে হাজির করা, জনগণের তার নাগরিকত্বের ইকুয়াল টু ভোট অধিকার, হ্যাঁ, নট অনলি নির্বাচনী হাইপ, এই জায়গায় নিয়ে যাওয়া দরকার। এই বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই, যেগুলো বললাম এতক্ষণ পর্যন্ত। তার মানে কি, আপনার 100% বিরোধিতা করে রাজনীতি করার দিন ছিল আওয়ামী আমল পর্যন্ত। 5 তারিখের পরে দেখেন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা, আপনারা গণ অভ্যুত্থানকে যদি রিড করেন, সেটা হলো এটা এমন একটা ইভেন্ট, এটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। আপনার 5 তারিখের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ এক বাংলাদেশ না। রাজনৈতিক দলগুলো কিন্তু এটা মাথায় নিতে পারেনি। এই জন্যই তো বললাম 5 তারিখ এটা তো কোষ্ঠী পাথর, নতুন কোষ্ঠী পাথর হাজির হয়েছে আরেকটা, যেটার মধ্য দিয়ে আপনার ভাগ্য নির্ধারিত হবে। গণঅভ্যুত্থানের কোনো রাজনীতি নেই, ঠিক আছে, কিন্তু এর তো স্পিরিট আছে এবং স্পিরিটটা ইনট্যাক্ট। এখনও জেনজি জেনারেশন আছে কোটি কোটি।
সংখ্যায় তারা, ফলে তারা জানে তারা কি চায় না, কি চায় সেটা করার দায়িত্ব আপনার। এবং এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার চাইলেও বেশি দিন থাকতে পারবে না। বেশি দিন থাকার ইচ্ছা অন্তত ডক্টর ইউনূসের যে নাই, এই ব্যাপারে তার শত্রুরাও একমত হবে। এখন সরকারের ভিতরে সরকার যদি আপনি মনে করেন তৈরি হয়েছে, আপনি পলিটিক্যাল পার্টি, আপনি কোঅপারেট করেন, আপনি অ্যাক্টিভ হন। আপনি এখানে বারবার এই আলোচনাও কিন্তু আমরা করেছি যে আমরা কিন্তু সরকারকে নানা বিষয়ে দুর্বল দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ ভূমিকায় দেখতে পাচ্ছি না, সংশয় আপন্ন দেখতে পাচ্ছি, দ্বিধাগ্রস্ত দেখতে পাচ্ছি। কখনো কখনো ক্ষমতাকে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হয়, না হলে আপনি দেখেন এখানে আমরা যেটা বললাম, আমাদের যে এই যে একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি আমরা, এই ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, চারদিকে তো ফ্যাসিস্ট, আওয়ামীময় পরিবেশের মধ্যে বসে আপনি একটা আওয়ামী বিরোধী রাজনীতির সূচনা করতে যাচ্ছেন। আপনি এই আমলাতন্ত্র রেখে দিয়ে, যে আমলাতন্ত্রে একটা ফেরেস্তা বসাইলো সে করাপ্ট হইতে বাধ্য। হ্যাঁ, এই মানে রাষ্ট্রটা যে একটা লুটপাটের সোনার খনি, এই ধারণাটা ইস্টাবলিশ হয়েছে কিসের মধ্য দিয়া? প্রথমত আমলাতন্ত্রের মধ্যে দিয়া, দেন পলিটিক্যালরা এটাকে ফ্যাসিলিটেট করছে। এবং পলিটিক্যাল আমলাতন্ত্র মিলায়া এই যে রাষ্ট্রটাকে লুটপাট করা যায়, রাষ্ট্র মানে একটা টাকার খনি, এটার সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হইলে টাকা পয়সা ইনকাম করা যায়, এই যে সংস্কৃতি গড়ে তোলা হয়েছে এই রকম একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে, এবং আপনি যেটা বললেন আপনার প্রশ্নে, তাদেরকেই রেখে রাষ্ট্র পরিচালনায় আপনি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন কীভাবে করবেন? ফলে গণ অভ্যুত্থানের শক্তিরই তো আগায় আসার কথা, এবং গণ অভ্যুত্থানের শক্তি কে? এই রাজনৈতিক দলগুলো। ফলে আমি তো এখানে কোনো বিভাজন দেখি না। আপনি আধা সরকারি অবস্থায় আছেন অলরেডি, আপনি সরকারের পার্ট, হয় আপনার হাত অথবা পা সরকারের মধ্যে দেওয়া। তাহলে আপনি কিভাবে এই সরকারের সাথে আপনার সম্পর্কটাকে এমন একটা জায়গায় নিয়ে যান যাতে করে গোটা জাতীয় অনিশ্চয়তার জায়গা তৈরি হয় এবং ভারতের মিস ইনফরমেশন ছড়ানোর কারখানা নতুন খোরাক পায়? তো ফলে আপনার তো একটা ন্যাশনাল পলিটিক্স, সভারেন্টি, সিকিউরিটি এবং আপনার আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে যে রাজনীতিটা করা দরকার, আপনারা দয়া করে সেই রাজনীতিটা শুরু করেন। এলাইন খান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মিডিয়া এই সময় তার পুরনো জায়গায় ফিরে যাচ্ছে। প্রফেসর ইউনূস না থাকলে যে একটি সংকট তৈরি হতে পারত, সেই নিয়ে তাদের মধ্যে আমরা কোনো উদ্বেগ উৎকণ্ঠা দেখিনি, উল্টোটি দেখেছি। যেমন অনেকে তো লিখছেন যে প্রফেসর ইউনূস না থাকলে কী ধরনের সরকার হবে, কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে মিডিয়ার অবস্থাটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি, কিন্তু পরিবর্তন হচ্ছে না। আপনি দীর্ঘদিন এই পেশায় রয়েছেন, কি বলবেন? আমাদের দেশে মিডিয়া সাধারণত খুব সেন্সেশন ক্রিয়েটের একটা মানসিকতা সবসময় ছিল। যেহেতু এই সরকার বলছে একদম গোড়াতেই আমাদের প্রফেসর ইউনূস যে আপনারা মুক্ত মনে সমালোচনা করেন, সুতরাং আর যেহেতু এটা লিবারাল একটা গভর্নমেন্ট, এই ধরনের সমালোচনায় আমরা হয়তো কিছুটা আতঙ্কিত হয়ে পড়ি। আমার মনে হয় না যে আলটিমেটলি এই যে এখন যে পরিস্থিতিটা হয়েছে, আমি আবার দেখবেন যে এই পত্রিকায় আবার সিচুয়েশনটা অন্যভাবে নেবে। এই সিচুয়েশনটা হরিবল, আতঙ্কিত অবস্থা, এই খবরগুলো আপনি কোথায় পাচ্ছেন? প্রথমত সোশ্যাল মিডিয়া, যেটা গুজবের একটা হাইপের একটা কারখানা, আর পাইছেন আপনি প্রথমত বিবিসি বাংলার মধ্যে দিয়ে। হ্যাঁ, সো এটা মনে রাখতে। ফলে এখানে যেই লেভেলে হাইপটা তৈরি করা হচ্ছে ওই রকম না। এখানে অভ্যুত্থানের পরে একটা কেওয়াটিক কন্ডিশন থাকেই, এখানে নানা রকম দর কষাকষি থাকেই। না, তারা ধরেই নিয়েছে যে প্রফেসর ইউনূস থাকবেন না, এখন নতুন কি সরকার হতে পারে, এই ধরনের পরামর্শ দিচ্ছে। বিএনপির চেয়ারপারসনের অ্যাডভাইজার একজন আপনার জনাব ফারুক, আপনি 18 কোটির ইউনূস আপনি অধ্যক্ষ করেন, মানে জামাত তার পজিশন আগেই নিয়েছে, এনসিপি তো রিকোয়েস্ট করছে। ফলে এখানে ঐক্যটা আছে। আমরা তো রিপোর্ট দেখে বুঝতে পারি যে কোন মতলবে কে কি করলো, তো বুঝছেন না? তো এই জিনিসগুলি হওয়াতে ভালো হয়েছে। এই যে এই দুদিনে এইসব কি আছে না আছে, কি করছে না করছে, ভালো হয়েছে। ভালো হয়েছে যে অনেকেই এদেরকে নিয়ে একটু উৎফুল্লের মধ্যে ছিল তো, এবং আর প্রথম দিক থেকেই আমার মনে হয় যে এই সরকার মিডিয়ার ব্যাপারে খুব রূঢ় হওয়ার অবস্থায় ছিল না, কখনোই না। যেহেতু এইটা কতকগুলি মানে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকার, মিডিয়ার এই ব্যাপারে বুঝি তারা অতটা গুরুত্বের সঙ্গে নেয় নাই। আসলে কে কোন পথে আছেন এবং 8 মাসের মধ্যে যে কার কি অবস্থান নির্ধারণ হয় নাই, এখন নির্ধারণ হলো, লোকেরা জানলো। আওয়ামীবিহীন অবস্থায় এই রাজনৈতিক দলগুলো যতই মারামারি হানাহানি করুক, এরা যতই বিনাশ হয়ে যাক, তবুও এটা বেটার কন্ডিশন আমাদের মনে করতে হবে। বলে মিডিয়াতে যে ধরনের হাইপ, হ্যাঁ এই শেষ হয়ে গেলো, অমুক জায়গায় ক্যান্টনমেন্টে কু হয়ে যাচ্ছে,
রাত যত গভীর হয় কু তত ঘন হয়, হ্যাঁ, এরকম অবস্থায় আমাদের জনগণকেও একটু ধৈর্য ধারণ করতে হবে, হুজুগে মাথা যাবে না। দেখেন, আমাদের ফ্যানাটিক হইলে হওয়া যাবে না, জনতাও হয়ে থাকা যাবে না, আমাদের নাগরিক হয়ে উঠতে হবে। বাংলাদেশের এখনকার সংগ্রাম মূলত এই ঘনবসতিপূর্ণ মানুষদের নাগরিক হয়ে ওঠার সংগ্রাম এবং রাষ্ট্রের সাথে এই নাগরিকদের ক্ষমতার সাথে নাগরিকদের সম্পর্ক নির্মাণের সংগ্রাম। এলাইনওয়াজ খান এবং রেজাউল করিম রনি, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।